আসসালামু আলাইকুম। শুরু হয়েছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সবাই বলো আমাকে যে তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। আজকে হচ্ছে তোমাদের সাথে আমার প্রথম লাইভ ক্লাস। এমডি হৃদয় খান, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এমডি হৃদয় খান, তোমাকে আমি ওয়ালাইকুম আসসালাম বলেছি। সবাই সবার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যেন ক্লাসটি সবাই করতে পারে। সবাই ভালো আছো? দেখো সাউন্ড ঠিক আছে কিনা, যদি সাউন্ড ঠিক থাকে তাহলে আমি আমার ক্লাস কিন্তু শুরু করব। সাউন্ড কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে আমি ক্লাস শুরু করব। হ্যাঁ, সবাইকে আমি আবার বলতেছি ওয়ালাইকুম আসসালাম, আমার পক্ষ থেকেও সালাম। হ্যাঁ আছি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা কি এখন শুরু করতে পারি ক্লাস? হ্যাঁ আমি ভালো আছি। আমি কি শুরু করতে পারি? তোমরা তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দাও, শেয়ার করো। আমি কি শুরু করতে পারি তোমাদের ক্লাস? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তাহলে আমি শুরু করি। সবাই সবার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, তাহলে আমি শুরু করি আজকের আমাদের অর্থনীতির প্রথম ক্লাস। প্রথম ক্লাস হচ্ছে ফার্স্ট পেপারে। অনেকে মেনশন দিয়েছো যে ফার্স্ট পেপারের প্রত্যেকটা অধ্যায় যেন ম্যামরা রাখে, ভাইয়ারা যেন রাখে। আমি এই জন্য প্রত্যেকটা অধ্যায় আমি তোমাদের ক্লাস করাবো। আমার ক্লাস হচ্ছে যে আজকে প্রথম ক্লাসটি হচ্ছে প্রথম অধ্যায় থেকে, ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টি হচ্ছে যে মৌলিক অর্থনীতির সমস্যা এবং সমাধান। কি? মৌলিক অর্থনীতির সমস্যা এবং সমাধান, ঠিক আছে? ওকে, এই অধ্যায় দ্বিতীয় অধ্যায় করানো হবে। যেহেতু প্রথম অধ্যায় আমরা বেসিক থেকে শুরু করছি, তাই হচ্ছে যে আমরা প্রথম অধ্যায় ধরেছি। আর তোমাদের এই প্রথম অধ্যায় থেকে একটা অন্তত সৃজনশীল আসবে। এই প্রথম অধ্যায় থেকে একটা অন্তত সৃজনশীল আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আসো আমরা প্রথম অধ্যায়টা সম্পর্কে একটু জানি, কি কি আছে প্রথম অধ্যায়। ঠিক আছে, প্রথম অধ্যায় সম্পর্কে জানি। পেনটা কোথায়? আচ্ছা, প্রথম অধ্যায়ে কি কি আছে আমরা জানি। প্রথম অধ্যায়ে প্রথম টপিকটা হচ্ছে অর্থনীতিটা আসলে কি, অর্থনীতির সমস্যা কি, মৌলিক সমস্যাগুলো কি, এগুলাই তো আমরা অর্থনীতি। ঠিক আছে, তো কি দেখো, অর্থনীতিতে অর্থনীতি শব্দটি ইংরেজি শব্দ কি? ইকোনমিক্স। শব্দের প্রতিশব্দ ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ। কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ। ঠিক আছে, আচ্ছা এই কোন শব্দ থেকে এসেছে, উদ্ভব হয়েছে, এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে, তাই হচ্ছে যে আমরা এটা দিয়েছি। ঠিক আছে, ঐকোনমিয়া থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে গৃহস্থালী পরিচালনা করা। ঠিক আছে, ওকে। আচ্ছা, অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সমাজ বিজ্ঞান যা মানুষের অসীম অভাব। কি? মানুষের অনেক অভাব না, এটা ভাবছে মানুষের অনেক অভাব। মানুষকে যদি বলো যে একটা মানুষ বলতে পারবে না তার অভাব নাই, সে যতই বড়লোক হোক না কেন তার কিন্তু অভাব আছে। তার আজকে যদি বলে যে আমি আজকে ফোন কিনেছি আমি অনেক স্যাটিসফাই, তার না। আমরা কালকে কিন্তু মনে হবে যে না আমি একটা বাইক কিনি, তারপরে আমার মনে হবে না আমি একটা গাড়ি কিনি, এরকম ভাবেই কিন্তু চলমান থাকবে। ঠিক আছে,
ওকে, এরকম ভাবে কিন্তু চলমান থাকবে। আচ্ছা, আমি আমার পরিচয় দিব, সবকিছুই দিব, কিন্তু ক্লাস কিন্তু মনোযোগ সহকারে করতে হবে। ওকে, আচ্ছা আসো। অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সমাজ বিজ্ঞান, কি পরিবর্তনশীল সমাজ বিজ্ঞান, যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য, কি বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মাঝে সমন্বয় সাধন করে। অর্থনীতিটা আসলে কি, একটা হচ্ছে অসীম অভাব, কি আমাদের মানুষের কি অসীম অভাব, বললাম না মানুষের অভাব কি সীমাহীন, কোনো সীমা নাই। এই অভাব বিকল্প ব্যবহারযোগ্য, যে কোনো একটা জিনিসের আরেকটা কি বিকল্প করা, যে কোনো জিনিসের একটার বদলে আরেকটা ইউজ করা, বিকল্প ব্যবহার, সীমিত সম্পদের মাঝে যে সমন্বয়, সীমিত সম্পদ, আমাদের সম্পদ সীমিত না, আমাদের সম্পদ কি একটা সীমিত আকারে আছে, ওই সম্পদটাকে কি করবো আমরা বিকল্পভাবে ব্যবহার করব, পুনরুত্থান করবো, ওভাবে যদি করতে থাকি তাহলে কিন্তু আমরা কি হবে, যে অসীম অভাব আবার সীমিত সমাজের সমন্বয় সাধন করে, সেটাই হচ্ছে কি অর্থনীতি। ঠিক আছে, আচ্ছা অনেকেই বলেছে সানজিদা হক, অভাব আছে বলেই অর্থনীতির সৃষ্টি হয়েছে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আপু সাউন্ড কম কেন, তোমাদের একটু সাউন্ডটা আসলে কম লাগতেছে, দেখো আমি আবার বলতেছি, ঠিক আছে। আহমেদ সোহান, আপু সাউন্ড কম কেন, দেখো। আচ্ছা ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই, আমরা পরে গল্প করব, অনেক কিছু হবে, আগে পরের স্লাইডে যাই। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা কি দেখো, আমরা এভাবেও বলতে পারি ইকোনমিক্স বা অর্থনীতি হলো একটি বিজ্ঞান যা কিভাবে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে, মানে কিভাবে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে পণ্য ও সেবা উৎপাদন করে তা ব্যবহারের জন্য বন্টন করা হয়, সেটাই হচ্ছে আলোচনা করা। ওই তো সেম কথাই, যে সীমিত সম্পদ এবং হচ্ছে অসীম অভাব, এগুলাই কিন্তু ঘুরে ফিরে বলতেছে। ঠিক আছে, আচ্ছা কে কি বলেছে এটা আমরা একটু জানা দরকার না, কে বলেছে দেখো তো। অ্যাল রবিনসের মতে কি, অ্যাল রবিনসের প্রদত্ত সংজ্ঞাটি বলেছে বেশিরভাগই আধুনিক অর্থনীতির ক্ষেত্রে, আধুনিক অর্থনীতির ক্ষেত্রে, কোন অর্থনীতি খেলতে হবে আধুনিক, দেখো খেয়াল করো, আধুনিক অর্থনীতির ক্ষেত্রে কি রবিনসের সংজ্ঞাটি প্রযোজ্য। সেখানে কি বলেছে, অর্থনীতি মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদকেও মানব আচরণ নিয়ে আলোচনা করে। সেম কথা, আমি এটা বারবার কেন দিচ্ছি কেন জানো, তোমাদের এটা ক্লিয়ার যেন হয়ে যায়। অসীম অভাব আর সীমিত সম্পদের যে সমন্বয়, সেটাই হচ্ছে কি অর্থনীতি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে আমরা পরের স্লাইডে যাই। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে আমরা পরের স্লাইডে যাই। অর্থনীতির জনক, এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, অর্থনীতির জনক কে, সবাই কি পারবা অর্থনীতির জনকটা কে? অ্যাডাম স্মিথ। কি এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে, অর্থনীতির জনকটা কে? অর্থনীতির জনকটা হচ্ছে অ্যাডাম স্মিথ। ঠিক আছে, এই অ্যাডাম স্মিথের মতেটা আসলে কি আমরা দেখব, জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান প্রক্রিয়ায় হলো জাতীয় সম্পদ, কি লাগবে জাতীয় সম্পদ এবং প্রকৃতি ও কারণ অনুসন্ধান প্রক্রিয়ায় হলো কি অর্থনীতি, কি অর্থনীতি। আচ্ছা ঠিক আছে, অধ্যাপক আলফ্রেড মার্শাল। আচ্ছা আমি আবারও বলতেছি সাউন্ড খুব কম, আচ্ছা সাউন্ড খুব কি বেশি কম, দেখো আমি আরো জোরে বলতেছি, দেখো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা তোমরা আবার চেক করে নাও। আচ্ছা এই যে ভেরি গুড, এমডি রায়হান বলেছেন অ্যাডাম স্মিথ। এমডি রায়হান কি বলেছেন? অ্যাডাম স্মিথ। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, অনেক কম জন আছো, আরো বাড়াও যে কে কে তোমরা আজকে এই ক্লাসটা করলে তোমাদের একটা সৃজনশীল অন্তত কমন পড়বে, একটা সৃজনশীল অন্তত কমন পড়বে। ঠিক আছে, 7টা সৃজনশীল দেওয়া লাগে না, একটা অন্তত কমন পড়বে তোমাদের অধ্যায় ভিত্তিকে, এই ক্লাস থেকে একটা সৃজনশীল অন্তত কমন পড়বে। তো এই ক্লাসটা আসলে খুব ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আচ্ছা দেখো, অধ্যাপক আলফ্রেড মার্শালের মতে কি বলেছে, মানুষের দৈনন্দিন জীবনে সাধারণ কার্যবলী হলো অর্থনীতি। কি মানুষের দৈনন্দিন জীবনে সাধারণ কার্যবলী হলো অর্থনীতিতে। আচ্ছা অর্থনীতির সমস্যা রয়েছে কোনটা? 3টি মৌলিক সমস্যা রয়েছে। এই মৌলিক সমস্যা কি? অসীম অভাব, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। এটাও কিন্তু আসতে পারে, কয়টা সমস্যা? 3টি সমস্যা। আর যদি বলে প্রাথমিক কয়টি সমস্যা, প্রাথমিক যদি প্রাথমিক যদি কথাটা বলে তাহলে কিন্তু আসতে পারে, তখন প্রাথমিক কথাটা বললে বলবা যে 2। ঠিক আছে, প্রাথমিক কথাটা বলে কি বলবা? 2। প্রাথমিক কথাটা বললে বলবা 2। আর মানব জীবনের অর্থনীতির মোট কয়টা সমস্যা, তখন বললে বলবা কয়টা? 3টা। কয়টা? 3টা। ওকে,
প্রাথমিক কথাটা উল্লেখ থাকলে তখন 2 দিবা, ঠিক আছে? আচ্ছা, মার্শালকে কল্যাণমূলক অর্থনীতির জনক বলা হয়। ভেরি গুড, একটা তথ্য দিয়েছো, এমডি শুভ একটা ভালো তথ্য দিয়েছো। হ্যাঁ, সবাই একটু, সঞ্জিতা খুব ভালো কথা বলেছো, সবাই একটু সাউন্ডটা বাড়াও, তাহলে অথবা হেডফোন ইউজ করো, তাহলে কথাগুলো সুন্দরভাবে বুঝবা, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা পরের ইয়েতে আসি, পরেরটাতে আসি। কি দেখো, এল রবিন্স এর কি বলেছে দেখো, এই যে অসীম অভাবটা আসলে কি, এটা কিন্তু এখন আমরা ধারণা পাবো। এল রবিন্সের মতে অসীম অভাব ও সীমিত সম্পদের যে বিকল্প ব্যবহারের মাধ্যমে সমন্বয় সাধনকারী, সেটাই বলেছে এল রবিন্স, ঠিক আছে? মানুষের চাহিদা বা অভাববোধ সীমাহীন, মানুষের কি চাহিদা এবং অভাববোধ কি সীমাহীন। সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত মানুষ অভাবের সাথে সংগ্রাম করে এসেছে, কি এই অভাবের সাথে কিন্তু সংগ্রাম করে আসছে, যে আজকে আমার এটা ভালো লাগে, আজকে এটা আমার ভালো লাগতেছে, কালকে আরেকটা ভালো লাগতেছে, এভাবে কিন্তু চলমান। ধরো আমরা হচ্ছে খাদ্য লাগতেছে, তারপরে কি পোশাক লাগতেছে, তারপরে কি শিক্ষা লাগতেছে, তারপরে কি চিকিৎসা, এইভাবে কিন্তু চলমান। আমার একটার পর একটা কিন্তু চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। এই বেরিটাই হচ্ছে কি একদম সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত মানুষের অভাবের সাথে সংগ্রাম করে এসেছে। একটি অভাব পূরণ হলে কি আরেকটি অভাব নতুন রূপ দেখা যায়, ঠিক আছে? কি একটি অভাব পূরণ হলে কি আরেকটি নতুন অভাব দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, দেখো মানুষ সম্পদের সাহায্যে তার অভাব পূরণ করে, মানুষ কি তার সম্পদের সাহায্যে অভাব পূরণ করে, কিন্তু এই সম্পদ কি সীমিত না, সম্পদ কি সীমিত। আর এই যে এই কথাটা দ্বারা কিন্তু আমরা অসীম অভাবটা বুঝতে পারবো। ওকে, আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে আসো, কি কি দিচ্ছে দেখো। এই যে অর্থনীতির কাজ কি, এখানে কিন্তু আছে অর্থনীতির কাজ কি, অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করে, এটা কিন্তু অর্থনীতির কাজ, ঠিক আছে? এটাই হচ্ছে অর্থনীতির কাজ। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আমরা আসবো অর্থনীতিকে সবচেয়ে একটা মৌলিক সমস্যা, যে সমস্যাটা খুবই ইম্পর্টেন্ট, দুষ্প্রাপ্যতা। মাঝে মাঝে সৃজনশীলের কতে আসে দুষ্প্রাপ্যতা কাকে বলে। অনেকেই দেখবা যে বোর্ড কোশ্চেন যখন সলভ করবা তখনই দেখবা যে দুষ্প্রাপ্যতা কাকে বলে, এটা কিন্তু আসে, ঠিক আছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন দেখো দুষ্প্রাপ্যতাটা কি। দুষ্প্রাপ্যতা বলতে মূলত প্রয়োজনের তুলনায় সম্পদের অপ্রতুলতাকে বোঝায়, কি অপ্রতুলতাকে বোঝায়। অর্থনীতি দুষ্প্রাপ্যতা নিয়ে কথা বলেন, এটা কে বলেছেন অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা নিয়ে কথা বলেন, সেটা বলেছেন কে? এটা বলেছেন হচ্ছে যে দেখো এখানে অনেকজন বিজ্ঞানী এই দুষ্প্রাপ্যতার কথাটা বলেছেন, এগুলো কিন্তু মার্ক করে দিচ্ছি, এই মার্ক করে দিচ্ছি, এগুলো এমসিকিউ আকারে আসতে পারে, এই জন্য এটা মার্ক করে দিচ্ছি আমি। ওকে, তোমরা কিন্তু এটার পিডিএফ পেয়ে যাবা। ওকে, তোমরা কিন্তু এই এডুকেশন এই পেজে অথবা আমাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে গ্রুপে এটার পিডিএফটা দেওয়া থাকবে, ওই পিডিএফ দেখে দেখে কিন্তু পড়ে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন দুষ্প্রাপ্যতার সংজ্ঞাটা আমাকে দেওয়া লাগবে না। দেখো দুষ্প্রাপ্যতার সংজ্ঞাটা কি, এটা কিন্তু আসবে ক নম্বরের প্রশ্নে আসে, ঠিক আছে? কতে আসে, যে কতে কিন্তু এতটুকু দিলেই কিন্তু এক পেয়ে যাবা। ওকে, দেখো মানুষের অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন তার সরবরাহ প্রকৃতিতে নেই, কি প্রকৃতিতে নেই। আমাদের যতটুকু সম্পদ দরকার অতটা কিন্তু প্রকৃতিতে নাই, দেখেই তো বলি অসীম অভাব, তাই তো? আচ্ছা, এইসব প্রয়োজনীয় সম্পদের যে অভাব তাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা হিসেবে বিবেচনা করা হয়। এটাই হচ্ছে অর্থনীতিতে কি দুষ্প্রাপ্যতা হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা ঠিক আছে। ওকে, আসো আমরা পরবর্তীতে আসো। এই যে দেখো দুষ্প্রাপ্যতা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, এখন দেখো কে কি বলেছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো সম্পদের দুষ্প্রাপ্যতার প্রেক্ষিতে প্রখ্যাত অর্থনীতিবিদ লিওনেল রবিন্স বলেছেন, এটা কিন্তু একটা আছে এল রবিন্স, ঠিক আছে? দুটো কিন্তু গোলায় ফেলতে পারবা। আচ্ছা দেখো 1972 সালে প্রকাশিত কি একটা গ্রন্থ আছে, এই গ্রন্থ নামক অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান বলেছে। তুমি দেখবা এটা এমসিকিউ আসে যে অর্থনীতিকে কে স্বল্পতার বিজ্ঞান বলেছে, কোন গ্রন্থে আখ্যায়িত করা হয়েছে, কত সালে আখ্যায়িত করেছে, এগুলা কিন্তু অবশ্যই আসে বোর্ডে, এগুলা ফলো করে, ঠিক আছে? ওকে, আচ্ছা বোর্ড কিন্তু একটা বেসিক কোশ্চেন করে, ধরো হচ্ছে যে যতটুকু দরকার ওইটা বেসিক একটা কোশ্চেন করে। আচ্ছা 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 ওকে, দেখো
অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা কি সীমাহীন অভাব, কি সীমাহীন অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্যতা সম্পদের মধ্যে সমন্বয় করা। এটাও অর্থনীতির কথাই বলা হয়েছে, কি অর্থনীতির কথাই কিন্তু বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখি তোমাদের মেসেজগুলো একটু দেখি। আচ্ছা ওকে, আচ্ছা দেখো এখন হচ্ছে পরবর্তীটাতে দেখি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা নির্বাচন, যেটা আমরা করতে পারি না আসলে, আমরা আসলে জিনিসটা যেটা করতে পারি না সেটা হচ্ছে কি নির্বাচন। নির্বাচনটা কি আমরা করতে পারি আসলে? ধরো আমাদের কাছে কি 1000 টাকা আছে, এটা আমরা পরে বলবো, কি আছে 1000 টাকা আছে, 1000 টাকা আছে, 1000 টাকা আছে। এখন এই 1000 টাকার মধ্যে আমাদেরকে বইও কিনতে হবে, 1000 টাকার মধ্যে কি আমাদের কি বইও কিনতে হবে। 1000 টাকা আছে, 1000 টাকা আছে। এখন এই 1000 টাকার মধ্যে আচ্ছা দেখো এই 1000 টাকা আছে আমাদের, ঠিক আছে, এই 1000 টাকার মধ্যে আচ্ছা দেখো এই 1000 টাকার মধ্যে আমাদের একটা বই কিনতে হবে ভাবতাছি, হ্যাঁ লিস্ট করছি কি কি লাগবে। ধরো একটা লিস্ট করলাম, কোন সাইডে লিস্ট করব, এই সাইডে দেখে একটা লিস্ট করি, হ্যাঁ লিস্ট করলাম কি কি লাগবে। ধরো আমাদের কি একটা বই লাগবে, ওকে একটা বই লাগবে, ওকে। তারপরে আমরা ভাবলাম যে না আমরা একটা নতুন জামা কিনবো, হ্যাঁ জামা কিনবো, হ্যাঁ তারপর একটা নতুন জামা লিখলাম। তারপর আমি ভাবলাম যে না আমাকে একটা গিফট কিনতে হবে, আমার একটা প্রিয় মানুষের জন্য একটা গিফট কিনতে হবে। তো গিফট যখন কিনবো, হ্যাঁ গিফটও কিনবো, 1000 টাকার মধ্যেই কিন্তু কিনতে হবে, ঠিক আছে। এখন যদি আমি 1000 টাকা দিয়ে প্রিয় মানুষের জন্য যদি একটা গিফটই কিনে ফেলি তাহলে কি আমার এই যে নির্বাচনটা ঠিক আছে? অবশ্যই না। আমাদের কি করতে হবে, আগে আগে আমাদের বই কিনতে হবে, যেটা আমাদের দরকার সেটা আগে কিনবো, যেটা আমাদের প্রয়োজন, ওই প্রয়োজনের তুলনায় যে নির্বাচনটাই এটাই হচ্ছে যে নির্বাচন অর্থনীতিতে বলে, মানে যেটা আমাদের দরকার যেটা আমাদের প্রয়োজন সেটা আগে লক্ষ্য করব। এই গিফট আমরা পরে কিনবো, অথবা 1000 টাকার মধ্যে আমরা 500 টাকার বই কিনলাম আর হচ্ছে 300 টাকার জামা কিনলাম আর 200 টাকার গিফট কিনলাম, তাও তো হয় তাই না? এটা কি একটা নির্বাচন? হ্যাঁ কোনটা রেখে কোনটা কিনবো তা ঠিক করাই হলো চয়েস, ওকে। আচ্ছা এই যে ধরো সাপোজ যদি এখানে খাদ্য বলতো, হ্যাঁ যদি খাদ্য বলতো তাহলে কোনটা কিনতে আগে? যদি খাদ্য বলতো তাহলে তুমি কোনটা কিনতে একটু বলো তো। যদি বলতো যে খাদ্য 1000 টাকার মধ্যে কি খাদ্য কিনতা, কোনটা কিনতা? এই যে অনেকগুলো অভাবের মধ্যে যে অভাবগুলো আগে পূরণ করা জরুরি এর ক্রমান্বয়ে সাজানোটাই হচ্ছে কি নির্বাচন। তো এই যে খাদ্যটা আমার আগে কিনা লাগবে, ইভেন খাদ্যটা কিন্তু 1000 টাকায় পুরোটা ইউজ করা যাবে না। ধরো সাপোজ 500 টাকার খাদ্য, বাকিটা হচ্ছে একদম মিটম্যান করে যে একটা সমন্বয় করা, সেটাই হচ্ছে কি নির্বাচন, ওকে। অনেকে কিন্তু সংজ্ঞা বলে দিয়েছে, যেমন হচ্ছে যে অনেকে কিন্তু সংজ্ঞা বলে, যেমন মীর মোহাম্মদ ইস্তিয়াক ও বলেছে খাদ্য, হ্যাঁ ভেরি গুড। নূর জান্নাত নাফিসা, তাহলে তোমরা তো পারোই, মাশাআল্লাহ দিলে খুব ভালো পারো। আচ্ছা ওকে দেখো নির্বাচন কোন ব্যক্তি তার, এটা কিন্তু আসতে পারে, ধরো খ নম্বরের প্রশ্ন আসতে পারে নির্বাচন বলতে কি বুঝো, তখন কিন্তু তোমরা কিভাবে অ্যান্সার করবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিভাবে তোমরা অ্যান্সার করবা। তাও দেখো নির্বাচন বলতে কি বুঝো, যদি এটা আসে তখন কি করবা? কোনো ব্যক্তি তার অভাবের গুলোকে গুরুত্বের ক্রমানুসারে সাজিয়ে অতি জরুরি অভাবগুলো আগে পূরণ করলে, এই যেভাবে লিখবা আগে পূরণ করলে, তারপরে এই যে ক্রমান্বয় সাধন করে যে সাজানোটাই সেটাই হচ্ছে কি নির্বাচন, ওকে। আচ্ছা এখন দেখো এই নির্বাচনের যে একটা গ্রাফ আছে, দেখো একটা গ্রাফ আছে না, এই যে একটা গ্রাফ, এই গ্রাফটা কিন্তু অবশ্যই দিবা, দিলে কিন্তু নাম্বার বেশি পাবা। আমি বারবারই বলতেছি, মাঝে মাঝে নির্বাচন বলতে কি বুঝো যার সংজ্ঞাটা দিলেই হবে না, এই গ্রাফটাও কিন্তু দিবা, ঠিক আছে। হ্যাঁ জিনিয়া জিমি আসছে, আসসালামু আলাইকুম। তাবিথা আপু, তাবিথা না তাবিথা, তা তয়কাত্তা বসকে আপু আমার নাম বলেন না কেন? এই যে জয়নব জামান উপমা, ঠিক আছে বলেছি, হ্যাঁ ভেরি গুড, তুমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছো আমার পক্ষ থেকে, ভেরি ভেরি গুড, ওকে। আচ্ছা
বলেছি বলেছি। আচ্ছা ওকে, দেখো এই চারটা কিন্তু অবশ্যই দিবা, আমি বারবার বলতেছি, দিলে কিন্তু নাম্বার পাবা। প্রথম কি দেখো, অসীম অভাব, তারপরে কি সীমাবদ্ধ সম্পদ। অসীম, আমার অভাব কি একদম তুলনা নেই, আমার এটা কিনতে ইচ্ছা করে, ওটা কিনতে ইচ্ছা করে, আমার আজকে আইফোন কিনতে ইচ্ছা করে, আমার আজকে গাড়ি কিনতে ইচ্ছা করে, আমি আজকে বাড়ি কিনতে ইচ্ছা করে, আমার আজকে ঘুরতে যেতে ইচ্ছা করে, আমি আজকে কেএফসিতে খাবার খেতে ইচ্ছা করে, আমি আজকেই মানে ভাবো যে সব আজকে কিনবো, আমি আজকে মানে সব। এই অসীম অভাবের মাঝখানে কি কিন্তু আমার টাকা পয়সা কি একটা সীমিত সম্পদ না, সম্পদটা একটি সীমিত, আমার বাজেটটা কি একটা সীমিত, তাই তো? এই সীমিত সমাজে কি অভাবের গুরুত্বটা আগে ভাববো, কি অভাবের গুরুত্ব, তারপরে কি সর্বদের সর্বোত্তম ব্যবহার, যেটা একদম পারফেক্ট, একদম সর্বোত্তম, যার হচ্ছে এরপরে কোনো ব্যবহার করা যাবে না, এই সর্বোত্তম ব্যবহারটা কি আমাদের করতে হবে। কারণ কেন করতে হবে? কারণ হচ্ছে সীমাবদ্ধ সম্পদ আমাদের, কি সীমাবদ্ধ সম্পদ। হ্যাঁ আমি চিনছি জিনিয়া জিমি, আমি তোমাকে চিনছি, আমি তোমাকে চিনছি, তুমি যে জিএসসি ব্যাচের স্টুডেন্ট এটা আমি জানি। হ্যাঁ যত পাই তত চাই, চাওয়া কোনো শেষ নাই, এটাই। আচ্ছা আমার নামটা অনেকেই বলতেছে, আমার নাম হচ্ছে তাবিতা ইসলাম তাইয়েবা, আমার নাম হচ্ছে তাবিতা ইসলাম তাইয়েবা, আমি আবারও বলতেছি। আচ্ছা আরে মজা, ঠিক আছে ঠিক আছে, তুমি আমার ও মাশাআল্লাহ আমাকে বলছি, আর তার আমি তার পছন্দের মেন্টর, আমিও তোমাকে দেখছি যখন নামটা আসছে, আমি খুব কমন, এবার মাঝে মাঝে তুমি কমেন্ট করো এডুকেশনের পেজে, আমি কিন্তু দেখি, আমি কিন্তু সবার কমেন্টগুলো কিন্তু দেখি, যারা কমেন্ট করবেন আমার নাম নিয়েও কমেন্ট করো, অন্য অন্য মেন্টর দিয়ে কমেন্ট করো, সবার কিন্তু আমি কমেন্ট বক্স দেখি, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবা, এই টাইমটিতে তোমাদেরকে একটা দিক নির্দেশনা আমি দিব, যেটা হচ্ছে যে পড়াগুলা গুছাও, আমাদের ক্লাসগুলা করো, বুঝছো? যেমন ধরো এই ক্লাসটা থেকে তোমার একটা সৃজনশীল কমন, তুমি দেখো বড় আপুদের সাথে কথা বলো, তুমি দেখবে এবং তোমার যে কলেজের টিচার, ওই টিচারও বলবে যে এখান থেকে একটা না একটা কোশ্চেন আসে। আমি কিন্তু ফার্স্টেই বলছি যে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দুষ্প্রাপ্যতা কাকে বলে, এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, নির্বাচন বলতে কি বুঝি, এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সৃজনশীলগুলো কিন্তু আমি বলেই দিচ্ছি, তাই না? সৃজনশীলগুলো কিন্তু আমি বলে দিচ্ছি কোনটা কোন নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, তোমরা একটু বসো, বসে বসে দেখো। হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম, তোয়েবা আপুকে, তোয়েবা না তাইয়েবা। আচ্ছা আচ্ছা ইকোনমিক্সের মতো নিজে আপনার নামটা, আমার নামটা আমি আবার লিখে দিই, তাইলেই মনে থাকবে, আমার নাম নিয়ে এত কনফিউজ। আচ্ছা দেখো এই যে দেখো নাম, এই যে নামটা আমি এখানে লিখে দিয়েছি, এখানে দেখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হয়েছে, এখন আমরা পরের ইয়াতে যাব, ওকে? থ্যাংক ইউ সো মাচ, আমার নামটা যে বলেছো সুন্দর। এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ আমার নামটা একটু কঠিন, অনেকেই বলতো, আমি যখন কলেজ লাইফে স্কুল লাইফ যখন পার করতাম তখন টিচাররা বলতো একটু নামটা কঠিন, একটু ইউনিক, নামটা শোনা যায় না, এগুলো বলতো, বিশেষ করে তাবিতা নামটা ইউনিক এটা বলতো, আর তাইবা তো কমন অনেকেই বলে। আচ্ছা ওকে ওকে ওকে, আচ্ছা আমরা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে সৃজনশীল আসবে, ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কিন্তু সৃজনশীল আসবে, আমি আবারও বলতেছি, সৃজনশীলে গতে আসে, গতে আসে কিন্তু, এই যে গ 3 নাম্বার যে সৃজনশীল ওখানে কিন্তু আসে, ঠিক আছে? বন্ধুদেরকে মেনশন দাও, বন্ধুদেরকে মেনশন দাও। হ্যাঁ আল্লাহ হাফেজ জিনিয়া জিমি, আল্লাহ হাফেজ, দেখা হবে তোমার সাথে, দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে আমার সাথে তোমার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, কি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ঠিক আছে? কি পড়ানো হচ্ছে? উৎপাদন সম্ভাবনা রেখা পড়ানো হচ্ছে, প্রথম অধ্যায়, ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় পড়ানো হচ্ছে, ঠিক আছে? আসলে উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে কি, তোমরা কিন্তু এই অধ্যায়টা ভালো মতো পারার কথা আজকে,
যারা যেহেতু 2 বছর ধরে পড়েছো এটা অধ্যায়টা আরো ভালো মতন ক্লিয়ার হওয়ার কথা, আজকে ক্লাস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। উৎপাদন সম্ভাবনা আসলে কি দেখো, এমন একটি রেখা, কি এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপাদন দ্রব্য সম্ভব। এখান থেকে এভাবে বুঝবা না, আমি বলি তোমাদের কিভাবে বুঝাবো। এই যে এই চিত্রটা দেখলে তোমরা এখন বুঝবা। দেখো চিত্রটা দেখো, উৎপাদন সম্ভাবনা রেখাটা এই যে দেখো উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে কি দুটি দ্রব্য আছে না, গম এবং কি ধান। এই গম ও ধানের যে সমন্বয় সাধন করা, এই যে এখানে কিন্তু এই যে সমন্বয় সাধন না, এই সমন্বয় সাধন করাটা এই যে রেখাটা এ বি রেখাটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এ বি রেখাটা কি উৎপাদন সম্ভাবনা রেখা, কি উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে, সম্ভাবনা রেখা, ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আমি অনেক কিউট এটা পড়ে, আগে হচ্ছে যে ক্লাস, ওকে। আচ্ছা কি কি আবার বলো তো, দুটি দ্রব্য, দেখো দুটি দ্রব্য, একটা গম একটা ধান। এই দুইটা দ্রব্যের যে সমন্বয় সাধন করা, যে সীমিত সম্পদের মধ্যে যে সমন্বয় সাধন করাটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, ওকে। আচ্ছা এটা কিন্তু তোমরা দিতে পারবা না, অবশ্যই পারবা। এটা কিভাবে আঁকতে হয় এই স্লাইডের শেষে আমি একটা সৃজনশীল রাখছি, ওইখানে কিন্তু উৎপাদন সম্ভাবনাটা কি তোমরা বুঝতে পারবা, ওকে। এই যে এমডি রায়হান বলেছে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার সকল বিন্দুতে নির্দিষ্ট সম্পদের ভিত্তিতে দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন পরিমাণ। ভেরি গুড এমডি রায়হানকেও ভেরি গুড। জয়নাথ জামান, উপমা ও আবার কমেন্ট করেছে, হ্যাঁ উপমা তুমি আবার কমেন্ট করেছো, তোমারটাও ধন্যবাদ, ওকে। আচ্ছা ঠিক আছে, এখন আসো, এখন দেখো এই চিত্রটা দেখো, দেখার মধ্যে দেখো যে এখানে একটা বিন্দু, কি এখানে একটা বিন্দু না, দেখো এখানে একটা বিন্দু, আবার এখানেও একটা বিন্দু। ধরো এখানে যদি বিন্দুটা থাকে তাহলে কি হবে বলো তো, অদক্ষ বিন্দু। আর যদি এটা বাহিরে থাকে, এই যে উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে যদি থাকে তাহলে কি হবে, অর্জনযোগ্য বিন্দু। কেন অর্জনযোগ্য বিন্দু, ধরো যে একটা জমি, এই জমিতে তুমি ধরো সাপোজ এই জমিতে ফলন হয় হচ্ছে 10, হ্যাঁ 10 মণ ধান হয়। তুমি যদি এখানে চাও যে 1000 মণ ধান, কত 1000 মণ যদি ধান চাও তাহলে হবে অবশ্যই না। কেন, কারণ হচ্ছে যে 10 মণ ধান তো এখানে হওয়া একদম একদম এটা হচ্ছে শেষ সীমানা, এই সীমানার বাহিরে যাওয়া যাবে না, এটা হচ্ছে কি শেষ সীমানা। আপু এই অধ্যায়ের পিডিএফ কি দিবেন? হ্যাঁ আমি অবশ্যই দিব, এই অধ্যায়ের পিডিএফ আমি দিব, ঠিক আছে, এই অধ্যায়ের পিডিএফ আমি দিব। আচ্ছা ওকে দেখো কি এই যে রেখাটার বাহিরে এখানে যে 10 মণ ধান, এই 10 মণ ধানের কিন্তু বাহিরে আমরা উৎপাদন করতে পারবো না। যখন উৎপাদন আমরা করতে পারবো না তখনই হবে কি অর্জনযোগ্য অঞ্চল, ওই অঞ্চলটা কি হবে অর্জনযোগ্য অঞ্চল। উৎপাদন সম্ভাবনার বাহিরে যদি থাকে তাহলে কি অর্জনযোগ্য অঞ্চল, উৎপাদন সম্ভাবনার ভিতরে যদি থাকে তাহলে কি হবে অদক্ষ অঞ্চল। আমি আবারও বলতেছি, উৎপাদন সম্ভাবনা যদি ভিতরে হয় তাহলে কি, এখানে যদি হয় তাহলে কি এখানে কি সঠিক যে যতটুকু দরকার, সঠিক যে যতটুকু শ্রমিক দরকার ততটুকু কিন্তু পূরণ হচ্ছে না। ধরো হচ্ছে সঠিক হচ্ছে যে ধরো যতটুকু দরকার, আমরা যে বীজ যতটুকু দরকার, যত কিছু আমাদের প্রয়োজন একটা গম এবং ধান উৎপাদনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু ব্যবহার করা হচ্ছে না, তখনই কিন্তু হবে কি এখানে হবে বিন্দুটা। এই বিন্দুটা হলে কি হবে, তখন বলবো অদক্ষ অঞ্চল। ক্লিয়ার, ক্লিয়ার হইছো? হ্যাঁ হ্যাঁ এই মেনুতে উৎপাদন করা গেলেও উৎপাদন করা উচিত নয়। আর এই উৎপাদন কখন একদম এটা হচ্ছে যে প্রযুক্তির ব্যবহার একটা আছে, যে প্রবৃত্তি টাইপের একটা আছে, ওটাতে তখন হচ্ছে মাঝে মাঝে করে। কিন্তু আমাদের কি বলতে হবে কোনটা অর্জনযোগ্য বিন্দু, কোনটা হচ্ছে কি কোনটা অদক্ষ অঞ্চল। এটা কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও, একটা করে শেয়ার দাও, আজকে আমার জন্য অন্তত শেয়ার দাও একটু। আচ্ছা আমার জন্য একটু শেয়ার দাও, ঠিক আছে, হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে। এখন দেখো উৎপাদন সম্ভাবনার রেখাটা দেখলাম, কিন্তু এখানে যে উৎপাদন সম্ভাবনার রেখাটা, এই উৎপাদন সম্ভাবনার রেখার কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে উৎপাদন সম্ভাবনার রেখার প্রত্যেক বিন্দুতে কি
নিয়োগ করে, মানে পূর্ণ নিয়োগ, ঠিক আছে। উৎপাদন সমমানে এই যে প্রত্যেকটা বিন্দু, এই যে এখানে যতটা ক্ষুদ্র 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 বিন্দু আছে না, এখানে কি পূর্ণ নিয়োগ নির্দেশ করে। এই ক্ষুদ্র ক্ষুদ্র সব বিন্দু, এই যে পুরো উৎপাদন সমমানের নিয়োগগুলা, যে যতগুলা বিন্দু, সেটা কি নির্দেশ করে? পূর্ণ নিয়োগ। কি? পূর্ণ নিয়োগ। কি নির্দেশ করে? পূর্ণ নিয়োগ। ওকে, কি নির্দেশ করে? পূর্ণ নিয়োগ। এটা কিন্তু একটা এমসিকিউতে আসতে পারে। কি? এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, উৎপাদন অসম্ভব। ভেরি গুড, ফাইজা রহমান বলেছে অর্জনযোগ্য অঞ্চলে উৎপাদন করা কি অসম্ভব। ওকে, আচ্ছা আমরা পরের পার্টে যাই। আচ্ছা দেখো, সুযোগ ব্যয়। কি? সুযোগ ব্যয়। কি? সুযোগ ব্যয়, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা কিন্তু আসে, প্রশ্নে আসে, সুযোগ ব্যয়টা আসলে কি? তোমরা কি জানো সুযোগ ব্যয়টা আসলে কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো সুযোগ ব্যয়টা আসলে কি? হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেব আপু, অর্থনীতিতে সিকিউর জন্য কোনটা কোনটা অধ্যায় পড়তে হবে আমি বলে দিব। তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, আমি বলে দিব। এই অধ্যায়, প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, মাঝে মাঝে ভাগ্য ভালো থাকলে দুইটাও আসা করতে পারে। ভাগ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু দুইটাও আসতে পারে। আমি বারবারই বলতেছি, প্রথম অধ্যায় সহজ সহজ বলে কিন্তু হবে না। প্রথম অধ্যায় কিন্তু পাশ করা, যাদের চিন্তা হচ্ছে পাশ করা নিয়ে, যারা হচ্ছে টেনশনে ঘুমোচ্ছেন আমি কি পাশ করব, আমি কি পাশ করব, তাদের জন্য বলতেছি এই অধ্যায় থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন আসবেই, সৃজনশীলও আসবে, এমসিকিউতেও আসবে। হ্যাঁ, তোমাদের সাথে আজকে আমার ফার্স্ট ক্লাস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এখন হচ্ছে আমরা সুযোগ ব্যয়টা পড়বো। আচ্ছা, সুযোগ ব্যয়টা কি দেখো, কেউ কি বলতে পারবা সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয়টা কি দেখো তো, সুযোগ ব্যয়টা। এই যে দেখো, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য, ধরো দুইটা দ্রব্য, কি দুইটা দ্রব্য? ধরো একটা দ্রব্যের দাম দিলাম গম, একটা দ্রব্য, আরেকটা দ্রব্য দিলাম এখানে কি ধান। কি দিলাম? ধান। ঠিক আছে, একটা দ্রব্য দিলাম কি গম, আরেকটা দ্রব্য দিলাম কি ধান। ঠিক আছে, এই যে দুটি দ্রব্য, একটি দ্রব্যের জন্য কি একটা দ্রব্য কি বেশি, অতিরিক্ত, কি অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দেওয়া হয়, ধরো এটা উৎপাদন করার জন্য যেতটুকু ছেড়ে দেওয়া হয়, ধরো সাপোজ আমি এখন গমের উৎপাদন করব কম, ঠিক আছে, গমের উৎপাদন করব কি কম। ধরো এই গমের উৎপাদন যদি আমি কম করি, তাহলে ধানের উৎপাদন বেশি করব না? তাহলে দেখো, যদি ধানের উৎপাদন আমি বেশি করি, এই যে ধানের উৎপাদন বেশি হয়েছে, তো গমের উৎপাদন কি ছেড়ে দেওয়া হয়েছে অনেক অল্প, তাই না? এখান থেকে এটা এতটুকু তো হইতে পারতো, যেটা কি ছেড়ে দেওয়া হয়েছে না, এই ছেড়ে দেওয়াটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। এই যে একটি জিনিস পাওয়ার জন্য অন্য জিনিস যতটুকু ছেড়ে দেওয়া হয়, যতটুকু ছেড়ে দেওয়া হয়। আরেকটা কথা, সুযোগ ব্যয় কি শুধু গম বলবা? অবশ্যই না। ধরো সাপোজ এখানে 5, এখানে 10, এখানে 0, এখানে ধরো এখানে হচ্ছে 5, 6, আর এখানে ধরো 12, ঠিক আছে। এখন দেখো যে গম আর হচ্ছে এই যে ধান, এটা কখনোই সুযোগ ব্যয় হবে না। কখন সুযোগ ব্যয় হবে? এই যে 10, এই 10, এই সংখ্যা, এই পরিমাণগুলো হচ্ছে সুযোগ ব্যয়। কি এই পরিমাণগুলো হচ্ছে কি সুযোগ ব্যয়। কখনো তুমি বলবা না যে গম হচ্ছে সুযোগ ব্যয়, হ্যাঁ ধানের সুযোগ ব্যয়, এরকম হবে না। এই পরিমাণগুলো, যে পরিমাণগুলো বাদ হচ্ছে, যে পরিমাণগুলো ত্যাগ করা হচ্ছে, সেই পরিমাণগুলোই হচ্ছে কি সুযোগ ব্যয়। আচ্ছা, সুযোগ ব্যয় অনেকেই বুঝছো? ক্লিয়ার? আচ্ছা দেখো, সুযোগ ব্যয় কি কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, আর হচ্ছে কি স্থির সুযোগ ব্যয়। আমরা কিন্তু এই ক্লাসে সব বলতেছি, সৃজনশীল আসবে কোনটা, এমসিকিউ আসবে কোনটা, এটা কিন্তু সব ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। সুযোগ ব্যয় থেকে কিরকম সৃজনশীল আসবে, তারপর এমসিকিউ কেমন আসবে, এই অধ্যায় থেকে কিরকম আসবে, সব কিছু ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। আমি আবারও বলতেছি, সব কিন্তু ক্লিয়ার। এই ক্লাস করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমবর্ধমানটা কখন? যখন একটা দ্রব্য অতিরিক্ত, মানে একটা দ্রব্য যদি মানে উৎপাদন করার জন্য যদি বেশি হয়, তো অন্য দ্রব্যটার সাথে বেশি ডিস্টেন্স, কি বেশি ডিস্টেন্স। ধরো একটা, ধরো এখানে দেখো কিন্তু কম ডিস্টেন্স, বেশি কিন্তু না। দেখো এখানে যদি 5 হয়,
তাহলে এখানে কি হবে 12, এখানে যদি 10 হয় এখানে কি হবে 6, বেশি কিন্তু ডিসটেন্স, যদি অতিরিক্ত যদি ডিসটেন্স হয় একটা দ্রব্যের সাথে আরেকটা দ্রব্যের মানে প্রচুর পরিমাণ ডিসটেন্স হয় তখনই কি হবে ক্রমবর্ধমান। ধরো একটা যদি 10 বৃদ্ধি করতে গিয়ে আমি একটা 20 হয়ে যেতেছে, আবার একটা যদি কমাইতে গিয়ে আরেকটা 50 হয়ে যেতেছে, মানে একটা বাড়াইতে গিয়ে একটা অনেক বেশি হয়ে যেতেছে। যে ডিসটেন্সটা যদি বেশি হয়ে থাকে, আচ্ছা যদি বেশি হয়ে থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে ক্রমবর্ধমান সুযোগ দেয়। আচ্ছা উম্মে সহিল দোলা আমাকে মিস করছে বলতেছে, হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আমার সাথে দেখা হবে তোমাদের, আমিও তোমাদেরকে মিস করছি অনেক, আমি কিন্তু ম্যারাথন ক্লাস কিন্তু নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আসো দেখো ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, এটা হচ্ছে কি ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, এটার চিত্রটা কিন্তু এরকম হবে, কি এরকম হবে, ঠিক আছে। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়ের চিত্রটা কিন্তু এরকম টাইপের হবে, আমি বারবার বলতেছি এরকম টাইপের হবে, ওকে এরকম টাইপের ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, ঠিক আছে। স্থির সুযোগ ব্যয়, এটা যতটুকু বৃদ্ধি করে এটাও একদম একটু স্থির থাকে যে জিনিসটা, সেটাই হচ্ছে কি স্থির সুযোগ ব্যয়। হ্যাঁ রেখাটা একই দেখতে কিন্তু একই সেম, কিন্তু হচ্ছে যে এটার মধ্যে হচ্ছে যে বুঝানো মানে ব্যাখ্যা, রেখা কিন্তু সেম, ব্যাখ্যাটা আছে না, ব্যাখ্যাটা কিন্তু চেঞ্জ। উৎপাদন সম্ভাবনা রেখার কিন্তু ব্যাখ্যাটা আলাদা, সুযোগ ব্যয় ব্যাখ্যাটা কিন্তু আলাদা, ঠিক আছে। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতেছো? সবার কিন্তু অ্যান্সার করতে হবে যে আমি কি বুঝতেছি কিনা। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবা, ওকে সেই সুযোগ কিন্তু আছে। ওকে পরবর্তী পার্ট, এই অধ্যায়টা কিন্তু অনেক ছোট, তাহলে আমরা এখন বলতে পারি এই অধ্যায় থেকে সৃজনশীল আসবে কোনটা? উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা থেকেও আসতে পারে, সুযোগ ব্যয় থেকেও আসতে পারে, আরেকটা আসতে পারে, সেটা কি? সেটা হচ্ছে যে অর্থ ব্যবস্থাপনা, ঠিক আছে, অর্থ ব্যবস্থাপনা থেকে প্রশ্ন আসতে পারে, ওকে। হ্যাঁ আচ্ছা অর্থ ব্যবস্থাপনাগুলো দেখো, অর্থ ব্যবস্থাপনা যে তিনটা বেশি ইম্পর্টেন্ট সেটা সাথে সাথে রাখছি। পিডিএফ এ যখন তোমরা তিনটা একসাথে পড়বা তখন অটোমেটিকলি কিন্তু বুঝে যাবা, ঠিক আছে। ওকে এখন দেখো তিনটা কি কি, ধনতান্ত্রিক অথবা দেখো ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, কি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ঠিক আছে। আরেকটা অর্থ ব্যবস্থা আছে ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামীও কিন্তু অর্থ ব্যবস্থা আছে, ঠিক আছে। হ্যাঁ সম উৎপাদন থেকেও আসে, কিন্তু আমি যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সবচেয়ে সহজ, কোত্থেকে আসতেই পারে, মানে এটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট, সেটাই আমি বলতেছি, ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে, দেখো পরে করলে তো হবে না, এই ক্লাস তো মনোযোগ দিতে হবে, পরে করলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, চারটা আছে পরবর্তী স্লাইডে, চারটা আছে ইসলামী অর্থ ব্যবস্থা, কিন্তু পরবর্তী স্লাইডে আছে, সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানে কি? ব্যক্তি, মানে কি নিজে নিজে সবকিছু, কি নিজে মালিকানা, সবকিছুর মালিকানা কি নিজে, সবকিছু আমি যা মন চাই তাই করতে পারবো, আমি স্বাধীন। ধরো হচ্ছে আমি একটা দেশে থাকি, ওই দেশে আমি যা মন চাই তাই করতে পারি, আর আমার বন্ধু হচ্ছে অন্য দেশে থাকে, সেই দেশে সে কিছু করতে হলে সরকারি অনুমতি নিতে হয়, কিন্তু আমি যে দেশে থাকি সেই দেশে কোনো অনুমতি দেওয়া লাগে না, আমি যা মন চাই তাই করতে পারি। আমি যদি একটা বিজনেস করতে বলি এখনই বিজনেস করতে পারবো, আমি যদি এখন বলি যে না আমি একটা ব্যবসা করবো, অথবা আমি যে কোনো কিছু যা মন চাই, যেটা মন চাই সেটাও কিনতে পারবো, কোনো প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে। এই যে হাসি, আচ্ছা শুনো হাসবো, তোমরা বন্ধুদেরকে মেনশন করো, বারবারই বলতেছি বন্ধুদেরকে মেনশন করো, ওকে। আচ্ছা দেখো ধনতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি। হ্যাঁ প্রথমে দেখো উদ্যোগের স্বাধীনতা, কি উদ্যোগের স্বাধীনতা, তারপরে কি ভোক্তার স্বাধীনতা, যে উদ্যোগটা নিব, যে ব্যবসাটা করার জন্য আমি উদ্যোগ নিব, সেই উদ্যোগের কি স্বাধীনতা রয়েছে। তোমরা যদি সৃজনশীল প্রশ্নে এইগুলা প্রশ্নগুলো দাও, এই পয়েন্টগুলো দিয়ে যদি ব্যাখ্যা করো, তাহলে তোমরা অবশ্যই 3 পাবা, 4 পাবা, কোনো মানে বললাম না, কোনো সন্দেহ নাই। আমি তোমাকে বলছি অর্থনীতিতে ছাক্কা মার্ক উঠা যায় একদম, ইভেন 195 উপরে মার্ক উঠানো যায়, 2টা পেপার মিলে 195 উপরে মার্ক উঠানো যায়, ঠিক আছে।
হ্যাঁ, ইসলামী অর্থ ব্যবস্থা অনুধাবন প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়টা হচ্ছে, এটা হচ্ছে দেখো ক্রমবর্ধমান তো কি বেশি হবে না, কিন্তু ক্রমহ্রাসমান হচ্ছে কি কমে যাবে, এটাই হচ্ছে যে ক্রমহ্রাসমান। আচ্ছা দেখো, এই দেখো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ঠিক আছে, উদ্যোগের স্বাধীনতা, ভোক্তার স্বাধীনতা, সার্বিক কি মুনাফা অর্জন। কেন? সে তো ব্যক্তি নিজে একা, সো কি সে সার্বিক স্বাধীনতা, তার স্বাধীনতার কোনো অভাব নাই। সে কি মুনাফা অর্জনটাই হচ্ছে তার মূল টার্গেট। সে কিভাবে লাভ করতে পারবে, সে কিভাবে মানে নিজের টার্ম, সে এক কথাতে সে বড়লোক হতে চায়। কি এক কথায় হচ্ছে সে কি বড়লোক হতে চায়, সে কোটিপতি হতে চায়। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটাই হচ্ছে কি কোটিপতি হতে চায়। ঠিক আছে, এটা কি ব্যক্তি মালিকানা, এটা কি ব্যক্তি মালিকানা। আমার হচ্ছে যে গলাটা একটু বসে গেছে বুঝছো, আমার গলাটা একটু বসে গেছে বুঝছো, এসিতে আসি তো মানে গলাটা প্রচন্ড লেভেলে বসে গেছে আজকে হঠাৎ করে। হ্যাঁ, এই পয়েন্টগুলো দেখো, উদ্যোগের স্বাধীনতা, তোমরা কিন্তু এগুলো উদাহরণও দিতে পারো। উদ্যোগের স্বাধীনতাটা হচ্ছে যে যেই স্বাধীনতাতে কোনো সরকারের হস্তক্ষেপ নেবে না, নিজেই নিজে করবে, সেটাই হচ্ছে উদ্যোগের স্বাধীনতা। ভোক্তার স্বাধীনতা, যে ভোগ করবে তার সাথে কোনো সে নিজের মতন করে সে স্বাধীনভাবে চলাফেরা করবে, এবং সার্বিক মুনাফা অর্জন। এবং এটা কিন্তু অর্থনীতিকের মূল কথা, যে আসলে কি অর্থনীতিতে কি সর্বাধিক মুনাফা অর্জন, এটাই কিন্তু মূল বৈশিষ্ট্য। এটা কিন্তু মূল বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কি একটা মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, অবাধ প্রতিযোগিতা। ঠিক আছে, এখানে অনেক প্রতিযোগিতা। ধরো আমি বড় লোক, ধরো আমি যে দেশে মানে যে দেশ থেকে আমি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা করব, সে দেশে কি শুধু আমি বড় লোক হতে চাইবো তা না, অনেকেই কিন্তু বড়লোক হতে যাবে। এই যে অনেকে বড়লোক হওয়াটাই, সেটাই হচ্ছে কি কি অবাধ প্রতিযোগিতা, মানে একটা প্রতিযোগিতা থাকবে, কি একটা প্রতিযোগিতা থাকবে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেহেতু আমি উৎপাদন করবো, আমার যা মন চায়, যেমন মন চায় আমি সেমন দাম দিব। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে শ্রমিক শোষণ। শ্রমিক শোষণটা আসলে কি? ধরো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি সব নিজের না, সরকার তো অনুমতি দিবে না, তো নিজে নিজে করলে আমি কি মাঝে মাঝে এক মাসে একটাও, ধরো একটা মালিক, ধরো আমি একটা কোম্পানির মালিক, আমি আমার এমপ্লয়িকে এই মাসে 10,000 টাকা দিলাম, সামনের মাসে 5,000 টাকা দিলাম, মানে একটা ডিস্টেন্স তৈরি হলো। ঠিক আছে, মানে একদম সঠিক যে মজুরিটা দরকার সেই মজুরিটা আমি কি দিব না, এটাই হচ্ছে কি শ্রমিক শোষণ। ওকে, এটা হচ্ছে কি শ্রমিক শোষণ। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো এটা আরেকটা দেখবা যে পুঁজিবাদী অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেকটা পয়েন্ট, আরেকটা নাম হচ্ছে কি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। ঠিক আছে, এটা কি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। ওকে, আচ্ছা এখন দেখো নির্দেশমূলক বা সামাজিক সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কি সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, দুইটা নাম কিন্তু ভালোভাবে পড়বা, এগুলা কিন্তু সৃজনশীলে আসে, এগুলা কি সৃজনশীলে কিন্তু আসে, আমি বারবারই বলতেছি, দুইটা নাম দিলে কিন্তু নাম্বার বেশি পাবা। এগুলা কিন্তু এই পয়েন্টগুলো যদি বর্ণনা দিতে পারো তাহলে কি নাম্বারগুলো বেশি পাবা। ওকে, আচ্ছা কি এখন সমাজতান্ত্রিক কি সরকার হস্তক্ষেপ করবে, সবকিছু সরকার করে দেবে, সরকার যা বলবে তাই করতে হবে, আমার কোনো স্বাধীনতা নাই, তাই না? এখন কি হবে? সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা। শ্রমিক শোষণ অনুপস্থিত, সবচেয়ে ইম্পর্টেন্ট, শ্রমিক শোষণ কিন্তু অনুপস্থিত। কেন অনুপস্থিত? কারণ সরকার তো চায় না, সরকারকে চাবে তার একটা মালিক, তার যে একটা এমপ্লয়ি তার যে সঠিক মজুরি না পাক। হ্যাঁ, এটা কি চাবে? অবশ্যই চাবে যে একটা সঠিক মজুরি পাক। কেন সে শ্রমিক শোষণ হবে? তার কেন তার মজুরিটা মানে সে হচ্ছে যে মানে যেটা হচ্ছে যে শ্রমিকটা কেন শোষণ হবে? আমার কথা হচ্ছে শ্রমিকটা শোষণ হবে না, সরকার এটা চাবে না, এই চাওয়াটাই হচ্ছে যে কি হ্যাঁ শ্রমিক শোষণের অনুপস্থিত। সরকার যদি একটা কোম্পানি চালায়, সেই কোম্পানির এমপ্লয়িরা কখনোই কিন্তু মজুরি নিয়ে হেরফের হবে না, তার সঠিক মজুরি সঠিকটাই পাবে। ঠিক আছে, ওকে। এখানে ধনীরা ধনী হয় আর গরিবরা গরিব হয়। হ্যাঁ, আচ্ছা সানজিদা বলেছে এখানে ধনীরা ধনী হয় আর গরিবরা গরিব হয়। ক্লিয়ার? হ্যাঁ, অনেকে ক্লিয়ার হয়েছে। সায়েন্সের স্টুডেন্ট হয়েও ক্লাস করছি। ওরে বাবা, আমার ডেডিকেটেড স্টুডেন্ট, আমার খুব ডেডিকেটেড স্টুডেন্ট যে সায়েন্সেরই হয়েও ক্লাস করছি। বাজারে অবাধ প্রতিযোগিতার অনুপস্থিত। কেন? সবই তো সরকার করতেছে,
তো এখানে কি অবাধ প্রতিযোগিতা কি অনুপস্থিত রয়েছে না, সবই তো সরকার করতেছে। এখানে প্রতিযোগিতা কার সাথে কার হবে, ব্যক্তির সাথে ব্যক্তি হবে কি হবে, কিন্তু সরকারই বলে দিতেছে এটা এটা ওর, এটা সব কিছু সরকার দিক নির্দেশনা করতেছে। সো এখানে কি হবে, সরকার যেহেতু আছে তো এখানে অবাধ কোনো প্রতিযোগিতার সৃষ্টি হবে না। কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা, আয় ও সম্পদের সুষম বন্টন, যতটুকু আয় হয়েছে ততটুকু কিন্তু যতটুকু কি মাথাপিছু আয় যতটুকু হয়েছে ততটুকু কি সুষমভাবে বন্টন হয়েছে, তার দেশটাকে সুন্দরভাবে বন্টন হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার জনক হচ্ছে কার্ল মার্কস। ভেরি গুড এমডি রায়হান, খুব ভালো ভালো তথ্য দিচ্ছ তুমি। আচ্ছা দেখো, মুদ্রাস্ফীতি, ঠিক আছে, মুদ্রাস্ফীতি এখানে হবে, ঠিক আছে, কারণ এখানে দামের যে একটা যে সম্পর্ক, ঠিক আছে, যে ধরো মুদ্রাস্ফীতিটা আসলে কি, অনেকে বলবে যে মুদ্রাস্ফীতিটা আসলে কি। মুদ্রাস্ফীতি কিন্তু তোমাদের সপ্তম অধ্যায়ে আছে, সেকেন্ড পেপার, আমি কিন্তু এটা নিয়ে ক্লাস নিব, মুদ্রাস্ফীতি থেকে একটা ক্লাস নিব। ভেরি গুড, দেখো উপমা বলেছে আমি আমার কলেজে অর্থনীতিতে সর্বোচ্চ মার্ক পেয়েছি, এটা অনেক ভেরি গুড, কারণ হচ্ছে এটাই কিন্তু গুচ্ছতে লাগবে তোমার, ঠিক আছে। তুমি যদি এখানে ভালো রেজাল্ট করো, তুমি কিন্তু গুচ্ছ যখন হবা তখন কিন্তু অর্থনীতি মৌলিক জিকে মানে মৌলিক জিকেতে কিন্তু অনেক কিন্তু ইয়ে থাকে, যে অর্থনীতি থেকে অনেক প্রশ্ন থাকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। ভোক্তার চাহিদার উপর নিয়ন্ত্রণ, ভোক্তার চাহিদার উপর কি নিয়ন্ত্রণ, তারপরে কি কর্মসংস্থান নিশ্চয়তা, যেহেতু সরকারি সবকিছু করতেছে তারা কি সঠিক কর্মসংস্থান, যে কর্মসংস্থান আমাদের যে অনেক মানে বেকারত্ব দূর করবে, এক কথায় কি বেকারত্ব দূর করবে, বেকারত্ব দূরী করবে, ওকে। আচ্ছা, এই যে মিশ্র অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা কিন্তু আমাদের দেশে, কোন দেশে, আমাদের দেশে মিশ্র অর্থ ব্যবস্থাটা কি আমাদের দেশে, ঠিক আছে, মিশ্র অর্থ ব্যবস্থাটা কি আমাদের দেশে, ওকে। এখানে পয়েন্টগুলো দেখো কি, ব্যক্তি মালিকানা, ব্যক্তিগত মালিকানা, সরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, মুনাফা উপস্থিতি, মুদ্রাস্ফীতির উপস্থিতি, মজুরির হার নির্ধারণ, এখানে কিন্তু সবকিছু থাকবে, তাই না, সবকিছু। দেখো এখানে যতগুলো ল্যাগিংস ছিল, যতগুলো প্রবলেম ছিল, সব সমাধান কে করতেছে, মিশ্র অর্থ ব্যবস্থা। আর এই মিশ্র অর্থ ব্যবস্থা কোন দেশে চালু আছে, বাংলাদেশে, কি বাংলাদেশে, ওকে, কোন দেশে, বাংলাদেশে। মাশাআল্লাহ, সেকেন্ড পেপারে 90, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো রেজাল্ট করছি, এখানে তো সবই ভালো স্টুডেন্ট, তাহলে তোমার প্রস্তুতিকে আরো গুছাতে হবে, তুমি পারো মাশাআল্লাহ, এখন প্রস্তুতি কিন্তু গুছাতে হবে। শেষ ভালো যার কি সব ভালো তার, তো শেষ সময় একটা প্রস্তুতি আছে না, এই শেষ সময় প্রস্তুতিটাই হচ্ছে এটা, ওকে। তাহলে কি এটা দিলে কিভাবে লিখবা, কিভাবে সৃজনশীল করবা, সৃজনশীলের নাম্বারটা আরো বেশি পাবা, এটাই হচ্ছে তোমার কি মূল টার্গেট। এখন কি আমার টার্গেট, আমি তো জানি আমি পারি, এখন কিভাবে হচ্ছে আমাদেরকে নাম্বারটা আমার আপ করতে হবে। টার্গেট রাখো 100-তে 100 পাবা, যেন ইকোনমিক্স, এই টার্গেট রাখো, তাইলে তো হয়, ওকে। আচ্ছা আমরা পরে ইয়াতে যাই, স্লাইডে যাই, ওকে। এই যে এমসিকিউটা করো তো, এমসিকিউটা করো, এমসিকিউটা করো তো। হ্যাঁ, রিভিশন অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে যে হ্যাঁ মৌলিক জিকে এসেছে, মৌলিক জিকেও এসেছে, প্লাস হচ্ছে যে সম্প্রতিও আসছে, এবার মানে সম্প্রতি থেকেও আসছে, বুঝছো। হ্যাঁ পাশ করাটা, বুঝছো, পাশ কি বলছে আপু, আমি অর্থনীতি কোনোভাবে পাশ করছি, সবাই ভালো না, আমি একজন খারাপ আছি। আচ্ছা কেন তুমি নিজেকে বলছো খারাপ, এটা তো অন্যায়, নিজেকে কেন বলবো আমি খারাপ, আমি অলওয়েজ বেস্ট, নিজেকে বলবো কি আমি অলওয়েজ বেস্ট, আমি খারাপ হইলেও বলবো না যে আমি খারাপ, আমি বলবো যে আমি অলওয়েজ বেস্ট। এখন ভালো করে নিনজা টেকনিক আমি বলি তোমাকে, এই অধ্যায় থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, এই অধ্যায়টা অনেক সহজ, উৎপাদন সম্ভাবনা রেখা, এই অধ্যায় থেকে তুমি যদি একটা কোশ্চেন করো তাহলে কি তুমি অন্তত 9 পাবাই, 9 পাবা, যদি সুন্দর মতো লিখতে পারো তাহলে কিন্তু 9 পাবা। অনেকে 10 পায়, অনেকে অ্যান্সার করছে, এই তো ভেরি গুড, সবাই আমার পক্ষ থেকে কি ভেরি 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 গুড, ভেরি গুড, ওকে। আচ্ছা কোনো সমস্যা নাই, সকল সমস্যার সমাধান আমি আছি, অর্থনীতিতে যে কোনো প্রবলেম আমি সমাধান করব, তোমরা জাস্ট বলো তোমরা কোনটা বুঝো না, কোনটা বুঝো না সেটাই আমি করব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভেরি গুড, এমসিকিউ পারার জন্য এটা পারছো, সবাই তো পারছো আমার মনে হয়। আচ্ছা ওকে,
এটা বলো তো কি? এটা একটা এমসিকিউ। এখানে কিন্তু অর্ধেকে কিন্তু বোর্ড কোশ্চেন গুলো আমি অ্যানালাইসিস করতেছি। কেন এই এমসিকিউ গুলো দিচ্ছি, কি কারণে এমসিকিউ গুলো দিচ্ছি, কেন? কারণ হচ্ছে যে এমসিকিউ গুলো দেওয়ার পরে তোমাদের কি সামনে যে এক্সাম আছে, তুমি কি এমসিকিউ করলে কি তোমার মডেল টেস্ট সলভ করতেছো না? এখন অনেকে কিন্তু মডেল টেস্ট সলভ করতেছে, মডেল টেস্ট সলভ করার মতনই, ঠিক আছে? এই তো কোন বিপ্লবের উপর ভিত্তি করে ধনতান্ত্রিক অর্থনৈতিক সূত্রপাত ঘটে? রুশ না, ভুল করছো, ফরাসি। ফরাসি ফরাসি হবে। পারভিন আক্তার ক, ভেরি গুড। হ্যাঁ, উত্তর কেন আমি পাশে রাখছি, এখন অনেকে কোশ্চেন যে আপু উত্তরটা তুমি পাশে রাখছো, আমরা তো দেখে দেখেই বলতেছি। নিজের কাছে অনেস্ট না তোমরা? নিজের কাছে অনেস্ট তো নিজের মতন অ্যান্সারটা দাও। আর উত্তরটা রাখছি কেন, তোমরা পরীক্ষার আগে যদি একবার পিডিএফটা চোখ বুলে যদি যাও তাহলে কি হবে, তখন কি খুব দ্রুত পড়ানো, তখন তাড়াতাড়ি করতে চাও, তখন কি করবে, তখন এটা কনফিউজিং হয়ে যাবে তোমাদের মধ্যে। এই কনফিউজিংটা দূর করার জন্য আমি উত্তরটা পাশে রাখছি, যেন তোমাদের যদি কনফিউজিং থাকেও পরীক্ষার আগে দিয়ে এখানে উত্তর দেখে অ্যান্সার দিতে পারবা, মুখস্থ করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, পরের পার্ট। আজকে প্রথম ক্লাস তো একটু বেশি কথা বলবো আপু, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে দেখো ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি, ঠিক আছে? ইকোনমিক্সে যারা গ্র্যাজুয়েশন করতে চাও, ইচ্ছা আমি ইকোনমিক্স থেকে গ্র্যাজুয়েশন করব, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইকোনমিক্স থেকে পড়বো, আমি ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স থেকে পড়বো, তাদের কিন্তু একটা বই আছে ব্যষ্টিক অর্থনীতির, আরেকটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। কিন্তু এখন কি, এখন এটা ভালো করে পড়তে হবে, ওকে? আচ্ছা দেখো, ইকোনমিক্সের সব ক্লাসই ফ্রি, আমার যতগুলা ক্লাস আছে সব ক্লাসই ফ্রি। আমাদের যে 45 ডেজ চ্যালেঞ্জ যেইটা আছে সেটা পুরোটাই ফ্রি, পুরোটা বিনামূল্যে তোমাদেরকে দেখানো হবে আমাদের আই এডুকেশন অফিসিয়াল পেজে। তাদের রুটিনটা কিন্তু দেওয়া আছে, তোমাদের পোস্ট করা আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? ওকে, আমরা পড়াতে আসি। ব্যষ্টিক অর্থনীতির বৈশিষ্ট্য আর সামষ্টিক অর্থনীতির বৈশিষ্ট্য, ঠিক আছে? এখন দেখো ইংরেজি কি মাইক্রো শব্দটি কোন ভাষা থেকে এসেছে, কোন শব্দ থেকে এসেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। গ্রিক শব্দ থেকে এসেছে মাইক্রোস, ঠিক আছে? আর এই পাশে দেখো ইংরেজি ম্যাক্রো শব্দটি কোথা থেকে এসেছে, ম্যাক্রো শব্দটি ম্যাক্রোস থেকে এসেছে। এখন সবাই মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে খুব প্যাচ লাগায় ফেলে, আমি তোমাদেরকে টেকনিক শিখাই দিই। সেই টেকনিকটা হচ্ছে যেহেতু সামষ্টিকের এ মানে সহায়কার সা এ আছে তো, তাই তো মাথায় রাখো, ভাবো আকার মানে কি এ, তো এ হইলেই কি, এ হইলেই কি সামষ্টিক, ঠিক আছে? এ হইলেই সামষ্টিক আর আই হলে কি ব্যষ্টিক, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, কি এ হইলে কি সামষ্টিক আর আই হলে কি ব্যষ্টিক, ওকে? আচ্ছা দেখো, ব্যষ্টিক অর্থনীতির বিষয়গুলো হলো একজন ভোক্তা বা একক ফার্মের আচরণ বা চাহিদা বা ভোগ সব কিন্তু একক, একজন, ক্ষুদ্র। কারণ কি, এগুলো সবই কিন্তু একা, চাহিদা কিন্তু একজনের, আয় কিন্তু একজনের, ব্যয় কিন্তু সব কিন্তু একজনের, একক, ওকে? হ্যাঁ, গ্রুপ সাবজেক্টের গুলো ক্লাস হবে, তোমাদের কিন্তু গ্রুপ সাবজেক্টের গুলো ক্লাস হবে। আচ্ছা, এখন দেখো সামষ্টিক অর্থনীতির বিষয়গুলো একটি দেশের মোট উৎপাদন। সামষ্টিক মানে কি, বড়, বৃহৎ, সবকিছুর সমষ্টি, সবকিছুর মোট, ওকে? মানে একটা বলে না যে আমার সবগুলা, আমার সব সমষ্টি, যোগফল, এগুলাই হচ্ছে কি সামষ্টিক অর্থনীতি। দেখো মোট উৎপাদন, জাতীয় আয়, সব কি বড় বড় সংখ্যা না, মোট চাহিদা, মোট যোগান, জাতীয় সঞ্চয়, জাতীয় বিনিয়োগ, সাধারণ মূল্যস্তর, এগুলো সবই কি সামষ্টিক অর্থনীতি। ক্লিয়ার? ভালো লাগবে, আগে ভালোবাসতে হবে, ভালো কিন্তু লাগবে। আমি তো বললাম তোমরা আগে টেকনিক অবলম্বন করো, তাহলেই অর্থনীতিটা ভালো লেগে যাবে। আমি অবশ্যই টেকনিক অবলম্বন করলে অর্থনীতিটা ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন পরের পার্টটা আসো, দেখো এটার অ্যান্সার করো তো, এটার অ্যান্সার করো, অনেকে পারবা, আমি জানি। একটা টেকনিক ম্যাক্রো, তো এ খুঁজো, এ কোথায় আছে, এ কোথায় আছে, দেখো খুঁজো, এটা কোথায় আছে, এ কোথায় লুকাইতো? এই তো ফাইজা বলে দিয়েছে অ্যান্সার যে ম্যাক্রোস। আমি কি বলেছি, এই যখন বলবা তখনই কি হবে সামষ্টিক অর্থনীতি, ঠিক আছে? এই যখন বলবা তখনই হবে সামষ্টিক অর্থনীতি।
আচ্ছা, তোমাদের কি এই ক্লাসের পিডিএফটা লাগবে না? এই পিডিএফটা কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, ও আচ্ছা, তোমাদের যে আচ্ছা ঠিক আছে, ওকে, তোমাদের যদি পিডিএফটার জন্য তোমাদের কিন্তু একটা গুগল ফর্ম দিয়েছে, দেখো কমেন্ট বক্সে একটা গুগল ফর্ম দিয়েছে না, এই গুগল ফর্মগুলোতে তোমাদের এটা পূরণ করো এবং তোমাদের এটার পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, শুনো আমি বলি তোমাদের এই ক্লাসটা কিন্তু করলে আমি বারবারই বলছি একটা সৃজনশীল কমন মানে কি 10 নাম্বার আমি পেয়ে গেছি, 70-এ কিন্তু 10 পেয়ে গেছি, 70-এ কিন্তু 10 পেয়ে গেছি। যারা যারা ভাবতেছিল যে বলতেছে যে আমি খারাপ স্টুডেন্ট, আমি এটা পারবো না, এটা না আমার ভালো লাগতেছে না, আমার অর্থনীতি পছন্দ না, তাদের জন্য বলছি ভালো করার একটাই টেকনিক, এই অধ্যায়টা খুবই ছোট সহজ প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই, আমি তোমাকে বলছি একটা প্রশ্ন আসবেই, তো এই আসার জন্যই আমি তোমাকে বললাম এই ক্লাসটা করলে যখন তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবা তাহলে কি তোমার 10 নাম্বার পেয়ে গেছো, বুঝছো? 10 নাম্বার পেয়ে গেছো, এই 10 নাম্বার পেয়ে গেলে কি অর্ধেকই তো পাস করে ফেলতেছো, আর কত লাগে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ টেকনিক অবলম্বন করে অনেকেই আনসার দিয়েছো, ভেরি গুড। সামষ্টিক মানে কি এ, আর বেস্টিক মানে কি আই, ওকে। আচ্ছা পরের পার্ট, আসলে আমি এগুলো মুখস্থ করছি না এভাবে, আমার যখন অর্থনীতি ছিল ইন্টারে তখন কিন্তু আমি এভাবেই পড়ছিলাম, আর তোমাদের যে টেকনিকগুলো সবকিছু কিন্তু আমি ফলো করছি, ঠিক আছে? তো এই কারণেই হচ্ছে আমি তোমাদেরকে বলছি, ওকে। আচ্ছা, অনেকে বলছে না যে রেজাল্ট, যে ভালো রেজাল্ট যে পাওয়া যায় কিনা, অর্থনীতিতে 195ও পাওয়া যায়, ওটা কিন্তু পাইছি, সো তোমরাও পাবা, আমি যেহেতু পাইছি তোমরাও পাবা, ওকে। আমি কিন্তু পেয়েছি, আমি বারবারই বলতেছি আমি টেকনিক অবলম্বন করছি দেখেই পেয়েছি। এগুলা কিন্তু এখন দেখো কি সুন্দরভাবে তোমাদের ফ্রিতে মাধ্যমে, আই এডুকেশন ফ্রি এর মাধ্যমে এই টেকনিকগুলো বলে দিচ্ছে। আমার সময় কি ছিল? অবশ্যই না। তো ওই টাইমটাতে আমি নিজের মাথায় বুঝে 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 করতে 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 খুঁজে বার করছি, তারপরে কি 195 পেয়েছি। সো আমি জানি তোমরাও পারবা, ওকে। আচ্ছা এখন হচ্ছে সৃজনশীলটা করো, সৃজনশীলটা করো। আমাদের কিন্তু ক্লাস লেকচার শেষ, ধরে নিলে কিন্তু ক্লাস লেকচার শেষ। আজকে এতটুকুই সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবার আমি একটা রিভিউ দিই যে পুরো ক্লাসটা আসলে কি কি ছিল। কি কি ছিল? প্রথমে মৌলিক সমস্যা 3টা, সেটা হচ্ছে অসীম অভাব, দুষ্প্রাপ্যতা, আর কি নির্বাচন। নির্বাচন কিভাবে করতে হয়, আগে হচ্ছে গুরুত্বটা রাখতে হবে, তারপরে হচ্ছে নির্বাচন করতে হবে, ওকে। তারপরে কি ছিল? উৎপাদন সম্ভাবনা রেখা, কোটা বাহিরে কি ভিতরে কি, বাহিরে হলে অর্জনযোগ্য আর ভিতরে কি অদক্ষ, ঠিক আছে? সঠিক সম্পদের সঠিক ব্যবহার হয় নাই, ওকে ওকে। আচ্ছা 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 দাঁড়াও, আরেকটা কি এখন দেখো, হ্যাঁ আমি আমার পরিচয় দিব, সবকিছুই দিব, তারপর হচ্ছে হ্যাঁ এডুকেশনের সবগুলা ক্লাস সুন্দর, হ্যাঁ তোমাকেও বললাম, হ্যাঁ এখন থেকে পড়াশোনা করলেও তোমরা এই প্লাস পাবা। আমি তোমাকে বলছি তুমি যদি এই টেকনিকগুলো ফলো করো অর্থনীতিতে তুমি 70-এ অন্তত 65 পাবা, আমি তোমাকে লিখিত দিতে পারবো যে এই টেকনিক অবলম্বন করলে যে নাম্বার উঠে, আমি এটা শিওরিটি, আমি তোমাকে, আমি নিজেই প্রমাণ, আমি নিজেই চাক্ষুষ প্রমাণ। আচ্ছা আমার বাড়ি হচ্ছে কিন্তু চাঁদপুরে, আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে, আমি চাঁদপুরের মেয়ে, ওকে। আমি একটা পরিচয় দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই সৃজনশীলটা পারবা না, এই সৃজনশীলটা খুবই ইজি, এটা কিন্তু বোর্ডের সৃজনশীল, এটা কিন্তু অন্য কোথা থেকে আমি উইরা টুইরা নিয়ে আসি নাই, এটা কিন্তু বোর্ডের সৃজনশীল। এই সৃজনশীলটা কিন্তু করবা, আমি কি করে দিব? আমার মনে হয় সৃজনশীলটা পারবা, এই ক্লাসটা করলে পারবা, হ্যাঁ পারবা, আমার মনে হয় পারবা। এটা হচ্ছে এক সাইডে গম নিবা, এই গ্রাফটা আমি দেখাই, এই ক্লাসটা দেখো, এই যে গ্রাফ, এক সাইডে কি গম নিবা, আরেক সাইডে কি ধান নিবা, ওকে। এক সাইডে কি গম, এক সাইডে হচ্ছে ধান, তারপর 0, তারপরে কি কিভাবে উৎপন্ন করবে, এইভাবে করে যে উৎপাদন সম্ভাবনা রেখাটা এঁকে যাবে। আমি জাস্ট স্লাইড তোমাদেরকে দেখাইছি, তোমরা পারবা। রেখাটা কেমন হবে? দীপুমণির এলাকা, হ্যাঁ দীপুমণি এলাকা, ওনার সাথে আমার আমি অনেক কম্পিটিশন দিতাম, তো আমার ওনার সাথে প্রচুর ছবি আছে, এবার ওনার সাথে আমার প্রত্যেকটা, আমি একজন উপস্থাপিকা, আমি চাঁদপুরের অনেক উপস্থাপনা করেছি, বিজয় মেলা, অনেকেই বিজয় মেলার কথা শুনছো, তো ওগুলো সব কিছুই কিন্তু আমরা ওই দীপুমণির সাথে আমার অনেক কথা হয়েছে,
আমাদেরই এলাকায় উনি অনেকবার দেখেছি আমি। আচ্ছা, এটা কিন্তু পারবা, রেখাটা কিরকম হবে এরকম, তারপরে বর্ণনাটা তো সুন্দরভাবে দিতে পারবা। কি দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর ধান, ওয়াই অক্ষ বরাবর কি গম, এখানে এতটুকু উৎপন্ন করলে যে দেখো ধান যদি 5 উৎপন্ন করা হয় গম হয়ে যায় 18, ধান যদি 10 উৎপন্ন করা হয় গম হয়ে যায় 14, গম যদি 15 উৎপাদন করা হয় তাহলে 8। দেখো এটা কিন্তু কমতেছে, এটা বাড়তেছে, এটা যদি কমতেছে, দেখতেছো, এটা খেয়াল করো। কিন্তু এই যে এটার মধ্যেই কিন্তু সব হচ্ছে, এই দেখো বাড়ে কমে বাড়ে কমে এরকমই চলতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তোমরা কক্সবাজারে, হ্যাঁ কক্সবাজারে আমার একটা আপু আছে, খালামণির মেয়ে, ও আছে। আচ্ছা, এখন দেখো ধান উৎপাদন যদি 20 টন করি, কি 20 টন করি, এখন গম উৎপাদনে কি 20 টন করা সম্ভব বলো তো? ধান উৎপাদন 20 টন, আমার ধান জায়গাতে কি আছে, ধান সর্বোচ্চ কি 20 করা যাবে, এখানে সর্বোচ্চ কি 20 কি টন করা যাবে। এখন কি আমরা গমও 20 টন করতে পারবো? অবশ্যই না। কেন পারবো না? কারণ আমাদের অসীম অভাব থাকলেও সীমিত সম্পদের কারণে করতে পারবো না, সীমিত সম্পদ, ঠিক আছে। ভেরি গুড, রংপুর থেকে, ভেরি গুড। হ্যাঁ, পিডিএফ পাচ্ছি না, তোমরা গুগল ফর্মটা আছে দেখো, গুগল ফর্মটাতে আছে, খেয়াল করো। হ্যাঁ ভেরি গুড, বলছে যে উপমা বলেছে সম্ভব না। ঠিক আছে, আমি আজকে ক্লাস মনে হয় এখানেই শেষ করব। আজকে ক্লাসটা খুবই ছোট ছিল, তোমরা পারলে কি করবা, এই সৃজনশীলটা প্র্যাকটিস করে পরবর্তী ক্লাস আমাকে বলবা যে আমি সৃজনশীলটা প্র্যাকটিস করছি আর কিভাবে লিখছি আমি তোমাকে বলে দিচ্ছি। তোমরা যখন এই চিত্রটা আঁকবা না, চিত্রটার নিচে একটা গ্যাপ দিবা, বুঝছো, গ্যাপ, একটু গ্যাপ দিয়ে লিখবা, তারপরে সব উল্লেখ করবা যে এক্স অক্ষ বরাবর কি দিচ্ছ, ওয়াই অক্ষ বরাবর কি দিচ্ছ, গম কত অক্ষ বরাবর দিচ্ছ, কতটুকু বাড়লে কি হয়, তারপরে লিখবা এ বি সি। যে এই রেখাটা দিলাম না, এই যে ধরো এই রেখাটা, লাস্টে শেষে লিখবা যে এ বি একটি উৎপাদন সম্ভাবনা রেখা, তারপরে নিচে আবার লিখবা যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটাও দিয়ে দিবে, ইংলিশটাও দিয়ে দিবা। তাহলে কি তোমার যে এক্সামিনার যে খাতা দেখবে সে কি ভাববে যে তুমি এটাও জানো। সো এই জানাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তোমার খাতায় কি আছে, তোমার তো মুখ দেখবে তখন তুমি কি কি জানো। ধরো তুমি মুখস্থ বিদ্যা অনেক পারদর্শী, তুমি যদি খাতায় লিখতে না পারো তাহলে কিন্তু কিছুই হবে না, তোমাকে কিন্তু খাতায় লিখতে হবে। আমি বারবারই বলতেছি তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আজকে তোমরা পিডিএফ কি এখনো পাও না? আমার মনে হয়, আশা করি পাবা পিডিএফটা। গুগল ফর্মটা পূরণ করো, কমেন্টে ভালো করে খুঁজো গুগল ফর্মটা, ইভেন আমাদেরকে মেনশন দাও, এডুকেশন পেজকে নক করো, মেনশন দাও। একটু তো কষ্ট করতে হবে, সবে কি দেবো, ফ্রি ক্লাসটা তো দিতেছি, একটু তো কষ্ট করতে হবে পিডিএফ এর জন্য, নাকি এটাও দিব যে না তোমরা বলবা আমরা তোমাদের যাইয়া নক করে পিডিএফ দিব? এটা তো হবে না, তাই না? তো তোমরা যাও, একটু নক করো, একটু শরীরটা নাড়াচাড়া করো, পরীক্ষা এসে পড়ছে, একটু ভয় কাজ করাও। ভাই আমার এখনো মনে আছে, আমার ওই টাইমটাতে আমি সারা বছর পড়াশোনা করলেও আমি পরীক্ষার আগে আমার যে ভয়টা লাগে এটা আমি কাউকে বলতে পারবো না, বুঝছো। আচ্ছা, আজকে এখানেই শেষ। আশা করি তোমাদের ক্লাস কেমন লাগছে আমাকে জানাইও, কোনো সমস্যা হলো আমাকে বলবা যে আপু এটা আমি বুঝি না, আমাকে জানাবা, সবকিছু আমাকে জানাবা, ঠিক আছে। আপনি বিশ্লেষণটা তো লিখতে বলে নাই, হ্যাঁ বিশ্লেষণটা কিন্তু লিখতে বলে না এখানে, ভালো কথা, টপিকটা জোস, যে পয়েন্টটা জোস। উদ্দীপক থেকে একটি উৎপাদনের সম্ভাবনা রেখা অঙ্কন করো বলছে, কিন্তু আমি বিশ্লেষণ কেন করব? তোমার কি অঙ্কন করলে 3 নম্বর দিয়ে দেবে? তোমার কি মনে হয়? আমার মনে হয় জীবনও দেবে না। তুমি বিশ্লেষণ করো, আবার লেখো যে প্রোডাকশন পসিবিলিটি কার, আবার একটা সৃজনশীলের জন্য তুমি কিন্তু আধা ঘন্টা 40 মিনিট খোয়াইতে পারবে না অন্তত। আমি ধরে আমি সবসময় ঘড়ি টাইমটা নিয়ে যেতাম 20 মিনিটের বেশি একটা সৃজনশীল। তুমি যদি সৃজনশীলটা ছোট হয়ে যায়, ধরো সাপোজ এই সৃজনশীলটা তুমি সবার লাস্টে দিলা, ঠিক আছে, তখন তুমি জাস্ট গ্রাফটা এঁকে পরে করে চলে যাবে। কিন্তু তুমি যদি এটা ফার্স্টে দাও, ধরো এটা ফার্স্টে আমি দিলাম এই সৃজনশীলটা, একদম প্রথম এটা শুরু করলাম, এক্সামিনার প্রথম প্রশ্নটা দেখবে, তখন কিন্তু এইটা দেওয়ার পর একটু বর্ণনা দিবা, একটু নিচে ঢং করবা, উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা কি নাম্বার বাড়াবে, তোমাকে 3 নাম্বার দিবে, তোমাকে এভাবে তো দিবে না। এটা তো ম্যাথ, ঠিক আছে, অর্থনৈতিক অনেকটাই ম্যাথ, পুরোটাই ধরে নিলে ম্যাথ, বুঝছো। তো ম্যাথের কি ছাক্কা মার্ক না, তো অটোমেটিকলি তোমাকে নাম্বার দিবে।
তো কি হবে, যখন তুমি গ্রাফটা আঁকলা না, অঙ্কন করলে না, জাস্ট অঙ্কন করলে, তখন হইতে পারে তোমাকে আড়াই দিল, আধা দিল না, ওনার ইচ্ছে হয়েছে আমি দেয় নাই, আমার এমনি ইচ্ছে হয়েছে, আমার ভালো লাগতেছে না। কেন, গ্রাফে কিন্তু অনেক কি হয়, মুছামুছি হয়, কারো কারো গ্রাফ কিন্তু ক্লিন হয় না, কারো কারো গ্রাফে কি সমস্যা হয়, ঠিক আছে। হ্যাঁ, আমি বললাম কিছু কিছু কি হয় যে কারো গ্রাফটা কি হয়, গলা বসা হয়, আরে রাবার দে, আরে স্কেল দে, হচ্ছে না তো কাটার দে, এই মানে যে কি সমস্যাটা হয় আমি তো জানি। তো ওই কারণ কি হয় ওই টাইমটাতে, তখন তোমাদের সঠিক যে চিত্রটা বাসায় কিন্তু এমনি আঁকলে অনেক সুন্দর হবে, পরীক্ষা হলে যাও তখন কিন্তু হবে না। তখন কি তুমি যদি এটার বর্ণনাটা দিয়ে দাও না, তাহলে কি হবে, তুমি কিভাবে করছো এটাও বুঝবে, সবই বুঝবে। ওকে, আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। আমি আর দীর্ঘায়িত করতেছি না, অনেক বড় লেকচার দিয়ে ফেলতেছি আমার কাছে লাগছে আজকে, কিন্তু লেকচারটা আসলে অনেক ছোট। ওকে, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ। ওকে, ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা।